হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো ডিএসসি বাংলা সেকেন্ড সেমিস্টার মাইনর বা ডিএসসি বাংলা যাদের আছে, তোমরা জানো তাতে কি কি আছে। তোমরা সিলেবাস অলরেডি পেয়ে গেছো, তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো। তো আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আমি আলোচনা করবো ছোট গল্প, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প। এই শাস্তি গল্পের বিষয়বস্তু আমি সংক্ষিপ্ত আলোচনা করব এবং 3, 6, 12 নম্বরে যেন তোমাদের কি কি পড়তে হবে সেই প্রশ্নগুলো সাজেশন হিসেবে তোমাদেরকে আজকে আমি বলবো। তো শাস্তি গল্পের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি। তোমাদেরকে এর আগেও আমি রসমী রসিকতা সম্পর্কে আলোচনা করেছি। তা আজকে আমি আলোচনা করছি শাস্তি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, শাস্তি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অনেক তার ছোট গল্পের মধ্যে একটি বিশেষ গল্প হচ্ছে শাস্তি। এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে যখন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জমিদারি দেখার সূত্রে তিনি যখন এই শিলাইদহে ছিলেন পদ্মাপাড়ে, তখন বিভিন্ন সেই তিনি জমিদারির সূত্রে বিভিন্ন রকমের মানুষজন তার সাথে দেখা সাক্ষাৎ করতে আসতো। তাদের সুখ দুঃখ জীবনযাপনকে তিনি উপলব্ধি করেছিল, তাদের উপরেই শাস্তি গল্পটি। যাই হোক, শাস্তি গল্পটি কি আছে দেখো। শাস্তি গল্পটি আছে এখানে 5 জনের একটি পরিবার, কুড়ি পরিবার, অর্থাৎ কে কে আছে, কুড়ি পরিবারের 5 জন সদস্য। সদস্যের মধ্যে কি আমরা প্রথমে দেখতে পারো বড় ছেলে দুঃখীরাম, তার স্ত্রী রাধা এবং তার ভাই হচ্ছে শ্রীরাম এবং তার স্ত্রী চন্দনা, এবং বড় ভাই দুঃখীরামের 1.5 বছরের পুত্র সন্তান। এই তার 5 জনের সংসার। এই 5 জনের সংসার হলো তার 2 ভাইয়ের মধ্যে কিন্তু সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল। মানে বলতে পারো তাদের মধ্যে একটা সৌহার্দ্য ভালোবাসা ছিল। কিন্তু তার 2 স্ত্রী যে ছিল, 2 জায়ের মধ্যে সারাক্ষণই একটা ঝগড়া লেগেই থাকতো। যখনই 2 ভাই দিনমজুরের কাজ করে, খুব সামান্য মানে খুব সাদে মানুষ, দিনমজুরি, তারা চাষাবাদ করে জীবনযাপন করে। যখনই তারা ভোরবেলায় বেরিয়ে যেত, শুরু হয়ে যেত 2 জায়ের প্রচন্ড ঝগড়া। এই ঝগড়া দেখতে দেখতে মানে পাড়ার মানুষজন অভ্যস্ত ছিল যে এই তো প্রতিদিনকার ঘটনা, এবং 2 ভাই দুই ভাই বুঝেই গেছিল যে তাদের মধ্যে এই ঝগড়া, তারাও মানিয়ে নিয়েছিল। তো এইরকমই ভাবে আমরা গল্পের, তো এই একটা পোর্শন গেল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে হঠাৎ করে দ্বিপ্রহরে বৃষ্টি হয়েছে এবং প্রচন্ড গরম, গুমোট গরম। গঙ্গার পাড় প্রায় ভেঙে এসেছে, পাড়ায় উঠে আসছে। এখন চাষ কাজে প্রকৃত সময়। জলা যে তোমার চাষ আছে, যে নদীর চরে যে ধান চাষ করছে, সেই ধান পাকা ফসল কাটার জন্য 2 ভাই শ্রীরাম এবং দুঃখীরাম দুজনই তারা যায়। এই সময় কাছাড়ির থেকে জমিদারের পেয়াদা আসে, বলেন যে তাদের জমিদারের বাড়িতে যেতে হবে, তাদের কিছু কাজকর্ম আছে, মানে ছাদের আছে, আমি সংক্ষিপ্ত বললাম। তো 2 ভাইকে জবরদস্তি সেখানে নিয়ে যায়। সারা দিন সেখানে তারা সেই গুমোট গরমের মধ্যে কাজ করতে থাকে। ঠিক মতো তারা সেই মতো যতটা তারা পরিশ্রম করছে, সেই পরিশ্রম অনুযায়ী তাদের মজুরিও পাওয়া যায় না। ক্লান্ত ক্ষুধার্ত 2 ভাই বাড়ি ফিরে আসে। ফিরে এসে দেখে 2 বউ ঝগড়ায় মত্ত এবং ছোট বাচ্চাটি বসে কাঁদছিল। এই সময় দুঃখীরাম, মানে বড় ভাই দুঃখীরাম, তার স্ত্রী রাধাকে কিছু খেতে দিতে বলে, ভাত খেতে দিতে বলে। তার প্রত্যুত্তরে স্ত্রী রাধা জানায় যে ভাত কি তিনি এনে দিয়ে গেছিলেন এবং তিনি কি রোজগার করে আনবেন, এবং আরো কিছু তীব্র কটূক্তি করে। প্রশ্ন বাণ ছুড়ে দেয় দুঃখীরামকে। দুঃখীরাম ক্ষুধার্ত, ক্লান্ত। দুঃখীরাম তার সহ্য করতে না পারে, তার মানসিক ভারসাম্য রাখতে পেরে তার হাতে থাকে দাটা তার মাথায় বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই মৃত্যুতে লুটিয়ে পড়ে রাধা। এই ঘটনায় দেখা যায় কি, যখন ঘটনাটা ঘটে যায় তখন তার চেতনা ফিরে আসে। সে পাথরের মূর্তির মতন বসে থাকে যে কি করলাম ভাই। চন্দনাকে বলে, ছোট ভাই স্ত্রী করে, চন্দনা কি হয়ে গেল। সেই সময় চক্রবর্তী বাড়ির রাজীব লোচন আমরা দেখতে পাবো, একটি চরিত্র রামলোচন খুড়ো, তিনি দুঃখীরামের কাছে আসেন, মানে বকেয়া খাজনা নিতে। তিনি বাড়ির সামনে এসে তিনি একটা উপলব্ধি করেন যে বাড়িতে আজকে একটু কেমন 2 জায়ের একটা ঝগড়া, সেই নেই, একটা নিস্তব্ধ একটা আওয়াজ, বাচ্চাটা মা মা বলে কাঁদছে এবং দুঃখীরামও কেমন যেন একটা কান্নার আওয়াজ আসছে। সে যখন দুঃখী দুঃখী বলে ডাকে,
তখন ছোট ভাই সে ছিদাম গিয়ে বলে, তার ঘটনার বর্ণনা দিয়ে বলে যে ২ জায়ে ঝগড়া হতে, হতে তার স্ত্রী অর্থাৎ চন্দরা বড় ভাইয়ের স্ত্রী অর্থাৎ রাধাকে দায়ের কোপে সে মারা যায়। এবং এই ঘটনার থেকে তার স্ত্রীকে কি করে সে রক্ষা করতে পারে সে আইনি ব্যাপারে জানতে চায় যা আমরা বললাম রামলোচনের কাছে। সে রামলোচন তখন তাকে বলে যে, "ছেলে মানুষই বউকে তুই যদি বাঁচাতে চাও তাহলে এক কাজ করো, তুমি বলগা গিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে গিয়ে তুমি বলবে যে বড় ভাই যে তার বড় ভাই অর্থাৎ দুঃখীরাম ভাত চায় তার স্ত্রীর কাছে, তার স্ত্রী ভাত না দেওয়াতে সে দায়ের কোপ বসিয়েছে, তাতেই রাধার মৃত্যু হয়।" অর্থাৎ যে ঘটনাটি সত্য ছিল সেই ঘটনাটাকেই মিথ্যা বলে সাজাতে বলা হয়। কারণ যেহেতু রামলোচন জানতেন না সত্যি ঘটনা, কিন্তু রামলোচন যে ঘটনাটার বর্ণনা দিতে চেয়েছেন সেটাই সত্যি ঘটনা। কিন্তু তখন শ্রীরাম আবেগবশে বলে বসে যে, "বউ গেলে বউ পাওয়া যাবে, দাদা গেলে দাদা পাওয়া যাবে না।" অর্থাৎ কি করে তিনি এই তার স্ত্রীকে মুক্তি দেবে সেই। এবং যা সত্যি ঘটনা তাই যাতে বলে যে চন্দ্রনার হাতেই তার বরদার স্ত্রী রাধার মৃত্যু হয়েছে। এইখানে গল্পটি প্রথম পরিচ্ছদের শেষ। এরকম করে তোমার ৩ টে পরিচ্ছদ আছে। পরবর্তী পরিচ্ছদে আমরা দেখতে পাই সেই রামলোচন খুড়োর মুখ থেকে শোনা গল্প জলের মতো যেমন সারা গ্রামে ছড়িয়ে পড়ে যে চন্দনা তার বড় ভাইয়ের স্ত্রী অর্থাৎ চন্দনা তার জা রাধাকে খুন করেছে। এইভাবে পুলিশ আসে, পুলিশ এসে কে দোষী কে নির্দোষ বিচারে বসে এবং শ্রীরাম তার স্ত্রী চন্দনাকে বলে যে তুমি এই দোষটা স্বীকার করে নাও, আর যে করে হোক তোমাকে আমি নির্দোষ প্রমাণ করে আনবো। দ্বিতীয় পরিচ্ছদে একটুখানি চন্দনার বর্ণনাও আছে, তার সুন্দর দেহের গঠন দেখতে সুন্দর এবং শ্রীরাম মাঝে মাঝে তার স্ত্রীকে সন্দেহ করত। কারণ কি, তার রূপবতী ছিল একরকম, ২ নম্বর হচ্ছে গিয়ে বারবার কাশি মজুমদারের মেয়েও ছেলে বারবার প্রশংসা তার কাছে পড়তো, এরকম একটা আমরা বর্ণনা পাই। তো যাই হোক, এই গল্পের দ্বিতীয় পরিচ্ছদে আমরা দেখতে পাই যখন বলে এই শ্রীরাম তার স্ত্রী অর্থাৎ চন্দ্রনাকে বলে দোষটা স্বীকার করে নিতে, তখন সে কাঠের পুতুলের মতন সে বিমূর্ষ হয়ে পড়ে এবং রাক্ষস পত্নীর প্রতি তার হৃদয় বিমূর্ষ হয়ে ওঠে যে তার এই স্বামী এই তারপর তিনি দেখেন যে চারদিকে তিনি জটিল সমস্যায় ফেসে যাচ্ছে, তখন তিনি নিজে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি এই খুন করেছি। তবে তৃতীয় পরিচ্ছদে আমরা দেখতে পাই যখন পুলিশে যখন তার বিচার হয় তখন চন্দনা তার নিজের দোষ স্বীকার করে নেয়। কিন্তু সেই মুহূর্তে আমরা আবার দেখি দুঃখীরাম এবং শ্রীরাম সে চন্দনাকে বাঁচার জন্য তারাও এগিয়ে গিয়ে বলে, না জজ সাহেব চন্দনাই খুন করেনি, আমরা ২ ভাই মিলেই খুন করেছি। কিন্তু জজ সাহেব তা বিশ্বাস করতে রাজি হয় না। কারণ কি, রামলোচন খুড়ো যে ঘটনাটা আরো বানিয়ে সে বলে যে এরকম এই চন্দনাই খুন করেছে, ঘটনাটা আর বাড়িয়ে বলে। শেষ পর্যন্ত জজ সাহেব তাকে সেশনে পাঠিয়ে দেয় এবং ফাঁসির আদেশ শোনানো হয়। তারপর গল্পের আমরা শেষ দিকে মানে তৃতীয় পরিচ্ছদের প্রায় শেষের দিকে আমরা দেখি চন্দনাকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হয় এবং সেই সময় তাকে বলা হয় যে তার শেষ ইচ্ছা কি। তার সিভিল সার্জন তাকে জিজ্ঞেস করে শেষ ইচ্ছা কি, সে জানায় যে আমি শেষবারের মতো আমার মার সাথে দেখা করতে চাই। সেই সময় একজন চিকিৎসক এসে জানান যে তার স্বামী তার সঙ্গে অর্থাৎ ছিলেন তার সঙ্গে দেখা করতে চায়। শেষ কথাটি চন্দনা বলে মরণ। এই বলেই আমরা গল্পের শেষটা দেখতে পাই। এই হচ্ছে শাস্তি গল্পটি। এবার তোমরা এই শাস্তি গল্পতে তোমরা কি কি পড়বে? ৩, ৬, ১২। দেখো ১২ নম্বরের প্রশ্ন আমি বলবো গল্পের নামকরণটা পড়ে রাখো। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে শ্রীরামের চরিত্র, দুঃখীরামের চরিত্র, এটা ৬, ১২ জন্য পড়ে রাখতে পারো এবং চন্দনার চরিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে রাখতে পারো ৩ আর ৬ এর জন্য। এছাড়া তোমরা আর কি পড়ে রাখতে পারো? আরো পড়ে রাখতে পারো শাস্তি গল্পে চন্দনার চরিত্রে বলেই দিয়েছি, শাস্তি গল্প অবলম্বনে শ্রীরাম চন্দ্রা সংসার জীবনযাত্রার বর্ণনা দাও। অথবা তোমরা পড়ে রাখতে পারে ৬ নম্বর আর ১২ নম্বরের জন্য ভ্রাতৃত্ব প্রেম ও বিশ্বাসঘাতকতা, এই ৩টি বিষয় শাস্তি গল্পে কেমন ভাবে যুক্ত হয়েছে তা আলোচনা করো। অথবা ৬ নম্বর অথবা ৩ নম্বরের জন্য তোমরা
করতে পারো যে বউ গেলে বউ পাওয়া যাবে, দাদা গেলে দাদা পাওয়া যাবে না। এই যে গল্পগুলো, আমি প্রশ্নগুলো, গল্পের প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ বললাম, তোমরা বাস এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে রাখো, তোমাদের কিন্তু পুরোপুরি তোমরা কমন পেয়ে যাবে।